দাদা সর্বশেষ আপডেট কি 32 নম্বরে? না, ভাঙাভাঙি চলতেছে। কয়েকটা জিনিস হচ্ছে ভিতরে আগুন লাগাই দিছে, তো আগুন তো ভাঙা মুশকিল। আর আরো অনেক বুলডোজার এবং এক্সকাভেটর চলে আসছে। তো আর ভিতরে লোকজন অনেক, ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা। তো যাই হোক, এই সব মিলে চলছে, চিন্তার কোনো কারণ নাই। সে রাত্রে সাফা হয়ে যাবে আর কি, রাত্রের মধ্যে সাফা হয়ে যাবে। এখন আমরা কি করব, ওই জায়গায় আমরা কি করব? তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে ওইখানে 2013 সালের 5ই মেতে যে সমস্ত শহীদ শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা, আলেমদের সাথে কথা বলতে হবে। আর কি কি করা যায়? অনেকে বলছে স্মৃতিসৌধ করা, অনেকে আবার বলছে যে দাদা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে। এটা করলে এটা টিকে থাকে। মসজিদ ওরা ভেঙে ফেলে, মসজিদ থাকবে না। আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায়। তাহলে কাজ করব, মন্দির ভাঙলে তো আমরা বলবো যে মন্দির ভাঙতেছে। আচ্ছা, তাহলে এক কাজ করা যায়, একটা শিব মন্দির করা যায়। হ্যাঁ, শিব পিনাকি মানে তো শিব, জানো তো? হ্যাঁ, শিব মন্দির করা যায়। প্রস্তাব দিয়ে দাও আর ইলিয়াস প্রস্তাব দিলে হয়ে যাবে। হ্যাঁ, পিনাকি মন্দির। হ্যাঁ, কেমন হয়? ভালো না? মানে ওই হাসিনা যেভাবে চিন্তা করে আসলে এইভাবে চিন্তা করতে হবে। ওই যে দেখলেন না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, এটা আবার ছবি তুলতে হবে যেন বলা যায় ট্রাম্পের ছবির উপরে হামলা করছে। এই জন্য মন্দির হইলে বলতে হবে যে এই দেখো, ইন্ডিয়াতে বলতে হবে দেখো হাসিনা এখন মন্দির ভাঙা শুরু করছে। তাহলে কি পিনাকি মন্দির হবে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি মানে তো শিব মন্দির একটা করা যেতে পারে। শিব মন্দির জয়যুক্ত হয়েছে। দাদা, এই যে আপনি যখন ছিলেন আমরা কয়েকটা প্রসঙ্গের কথা বলছিলাম, এই প্রসঙ্গটা আমি শেষ করতে চাই, আর বেশি লম্বা করতে চাই না। যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেন এখনো সেই 2008-এর যে আগের রাজনীতি, মানে 2008 সালের আগের যে পুরাতন রাজনীতির ওই ফর্মেটেই ভাবছি অনেক কিছু। আমার মনে হয় এই পরিবর্তন যাতে হচ্ছে, মানুষ যে এখন বাংলাদেশের গণমাধ্যমের চেয়ে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট, সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল, অনেক বেশি ট্রাস্ট করে, এই জায়গাটা ধরেন এখন এই যে আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোনো অনুকম্পার সুযোগ নাই আর না, আমাদের একদমই নাই। কারণ আমরা তো 6 মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। ওরা যে ক্ষমা চাবে, ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি, এই জিনিসটা তোদের মধ্যে নাই, কোনো রিমোর্স নাই। তো সেই জায়গাটায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? কারণ বিভিন্ন জেলায় ধরেন এখনো অনেকেই ধরেন আওয়ামী লীগের নেতা হয়ে, বিএনপি নেতা হয়ে গেছে, বা কেউ জামাতের নেতা হয়ে গেছে, নানাভাবে এদেরকে তারা শেল্টারে ঢুকে তারা আবার আগের অ্যাক্টিভিটিতে চলে গেছে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে। প্লাস আজকে যে সেনাবাহিনীর সেখানে হঠাৎ করে গেল, কার নির্দেশে গেল, সেটারও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। আপনি বলেন না, আমি তো ইলিয়াসের সাথে ওই লাইভে বলছি যে সেনাবাহিনী 8 টু সিভিল পাওয়ার এখানে ডিপ্লয়েড আছে। সো আমি নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি। তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে, এটা ওয়াকারের নির্দেশে গেছে। ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠাইছে। তবে সেইখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করেই। তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর নতুন রাজনীতির কথা যেটা বললেন, যে দেখেন পুরোনো দলগুলো পুরোনো রাজনীতি করবে, কারণ পুরোনো দিনের মানুষ তো ওনাদের চিন্তা করতে পারবে না। নতুন রাজনীতি যে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই, ডেফিনেটলি সাপোর্ট করতে চাই। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ, এটা মনে রাখতে হবে। আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অ্যাসপিরেশন, যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষাটাকে তো ধারণ করতে হবে। তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল, তাহলে নতুন রাজনীতি দাঁড়াবে। আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায়, কিভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে, কিভাবে
জনগণের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য যদি হয় চারটা, আমি তো চারটা বলছি। এক, আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ, এটার ধ্বংস করতে হবে বাংলাদেশে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। আর 4 নাম্বার বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই। আমার 4টা ভেরি সিম্পল চাওয়া। এই 4টা চাওয়াতে যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা সবাই তাদেরকে হেল্প করবো। হ্যাঁ, কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে এই 4টা জিনিস থাকবে। আমরা ডেফিনেটলি, আমার মনে হয় কনক, ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে, তাদের সাথে আমরা থাকবো। এবং দাদা 5ই আগস্টের পরে এই যে 5ই ফেব্রুয়ারি, ঠিক 6 মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো, তাদের যেই স্পৃহা দেখালো, তাদের যে ফ্যাসিস্ট বিরোধী যেই অবস্থানটা নিল, আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত। আমাদের জেলা, উপজেলা, থানায় যারা বিগত 16 বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এবং যারা জেলে আছে তাদের টেলিফোনে, ভাই জেলখানা থেকেই তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সালমানের ফরমান থেকে শুরু করে অনেকেই। এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি, আমি মনে করি তাদের আইনের মুখোমুখি করা উচিত। এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন মেজর বলছিলেন যে ভাই, আমরা অনেক চাঁদাবাজকে, আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি, কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুকম্পা আমরা দেখছি। আপনার একটা মন্তব্য নিতে চাই। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এই যে 6 মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে, তার একটা প্রমাণ রাখতে হবে। প্রমাণটা কি? আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোনো ছবি থাকতে পারবে না। আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে। সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এইটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে। কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা। ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে, ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে। খুবই খুবই ভালো একটা ঘোষণা। ইলিয়াস, আপনি কিছু যোগ করতে চান? আনমিউট করেন। আপনার সুধা সদন থেকে শুরু করে আরো যা যা আছে, যে যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় ধূলিসাৎ করে দেওয়া উচিত। ইলিয়াস, সুধা সদন ওয়াজেদ মিয়ার বাদ, এটা শেখ হাসিনার না। ওয়াজেদ মিয়া তো ভালো লোক, মানে ওয়াজেদ মিয়া সারা জীবন শেখ হাসিনার মতো একজন দাজ্জাল, একটা খাইসা মহিলার সাথে ঘর করে কি যন্ত্রণা পোহাইছে, তার স্মৃতিটা থাকুক। ওয়াজেদ মিয়া আসলে কারণ ওয়াজেদ মিয়া যে পরিমাণে কষ্ট ভোগ করছে, ওরা জাহান্নামে আর কোনো কষ্ট আল্লাহ দিবে না। ওর কষ্ট আল্লাহ দুনিয়া থেকে ভোগ করায় নিয়ে গেছে। এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে, তাহলে ওর অবস্থা শেষ। এবং দাদা, আরেকটা প্রসঙ্গ বোধ আসা উচিত যে আমাদের আওয়ামী লীগের ধরেন 16 বছরে যেসব অনেক সাংবাদিক, অনেক লেখক, বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলে সমর্থন করে গেছে, এই বইমেলা, তাদের বই নিষিদ্ধের কথা বলছি না, কিন্তু তারা আবার ধরেন বই টই লিখে নানা রকমের ফন্দি ফিকির করতেছে, তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত। আজকে তো মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে, গিরগিটি সাংবাদিকতা। হ্যাঁ, এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে, এবং হবে কিন্তু। এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে। আপনারা তো চেনেন কারা লড়াই করছে, কারা সংগ্রাম করছে, কারা নির্যাতিত হয়েছে এবং কারা ফ্যাসিবাদের দালাল ছিল। ওদের থেকে দূরে থাকেন, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। এদের থেকে দূরে থাকেন, দরকার নাই ওদের কাছে যা। ওরা আপনার কিছু অ্যাড করবে না, আপনার বরং ইমেজ নষ্ট হবে। কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে, দালাল লোকদের কাছে, দালাল প্রফেসরদের কাছে, দালাল বুদ্ধিজীবীদের কাছে যায়, তাহলে আপনার ইমেজ নষ্ট হবে। আপনার জনগণের ইমেজ দরকার, জনগণের সমর্থন দরকার। জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল। হ্যাঁ, আমি এই সুযোগে বলি আর কি, নিশ্চয়ই কনক, ইলিয়াস দুইজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ, সবাই না, আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি, নানা ধরনের প্রচারণা, এটা সেটা,
মেয়র ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে। আমি বলতে চাই কি যে করে লাভ নাই, হ্যাঁ মানে করতে পারেন আপনারা, করতে পারেন, এটা আপনাদের ক্ষতি, আপনাদের ক্ষতি। মানে ধরেন আমরা তো শত্রু না, আপনার বিএনপিরও শত্রু না, আমরা জামাত ইসলামের শত্রু না, আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না, আমরা একই সাথে লড়াই করছি, আপনারা আমার আপনজন। কিন্তু আমাদের ডেফিনেটলি কিছু ডিফারেন্স থাকবেই, আমাদের চিন্তার ডিফারেন্স, সবার আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে, কিছু কিছু জায়গায় ঐক্য আছে কিন্তু অনেক জায়গাতেই ডিফারেন্স থাকবে। আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল। দাদা এই যে আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, বিরোধী দল কে হবে, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায়, এইরকম একটা অদ্ভুত ভাবনা তাদের মাথায় আছে। হ্যাঁ এই একই চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু, হ্যাঁ, যে একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই হাসিনাকে আনার এই পরামর্শ দিয়েছিলেন। যতটুকু জানি ওই যে এই শাহমুয়াজ্জম কি ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহজিজ এই পরামর্শ দিয়েছেন, তার পরামর্শে তিনি এটা নিয়ে এসেছিলেন। আরেকটা কারণ আছে, বিএনপি মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামপন্থী জনতা একটা শক্তি সঞ্চয় করে, এইটা ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না। তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার। হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। এই ভুল অ্যাজাম্পশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে। এটা ধরায় দেওয়া আমাদের কর্তব্য এবং আমরা মনে করি যে ওই 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 ন্যারেটিভটা আওয়ামী ন্যারেটিভ, ওই ন্যারেটিভটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এবং সেই জন্য আমরা সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না। ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই, দেশের বিপদ হবে। ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এই দল যদি দুর্বল হয়ে যায়, যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে, এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ। এই জিনিসটা ওরা বুঝতে পারতেছে না। হ্যাঁ, আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক, আমরা চাই বিএনপি সবল থাকুক। এবং দাদা তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি, এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন, মানে যারা তার দলের ক্যারি ফরওয়ার্ড করতেছে না, আলাদা তো, কমপ্লিটলি আলাদা তো, দেখতেছেন না? মানে তারেক রহমান যেই ভাইব নিয়ে আসতেছে তার বক্তৃতাতে, তার বক্তব্যে, আর মাঠে একদম মাঠে তো আওয়ামী লীগ হয়ে গেছে সব। হ্যাঁ, জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে তো, তাদের আচার আচরণ বলেন, কথাবার্তা, সবকিছু, ন্যারেটিভ সবকিছু। জামাতে ইসলামকে গালাগালি, আল বদর বলে গালাগালি, আল বটর বাহিনী বলে আর গালাগালি। হ্যাঁ, জামাতকে দেখতেই পারে না। হ্যাঁ, মানে কনফিডেন্স থাকা ভালো, আবার এতটা ওভার কনফিডেন্স আবার সমস্যা করবে আর কি। 91 সালে আওয়ামী লীগের যেটা হয়েছিল, মানে আমার মনে হয় যে আরেকটু স্লোলি ভাবা উচিত। ইলিয়াস, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য নিতে চাই, তারপর পিনাকিদার মন্তব্য নিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। আমি একটু ইলিয়াসকে বলি, ইলিয়াস বইটা পড়ছো? ফুলকুমারী পড়ছো? না দাদা, আমি তো ওই যে বিডিআর নিয়ে এত ব্যস্ত, আমি ওইটা এখনো পড়তে পারি নাই। আমার পড়া শেষ করলে অর্ডার দিছি, আসতেছে। আচ্ছা, পড়া হইলে তাহলে আমরা একটা শো করবো। পড়া হওয়ার পরে আপনার বইটা নিয়ে আমরা অলরেডি আপনার এটা নিয়ে আমরা দুইজনই কথা বলতেছিলাম যে আপনার এটা নিয়ে আমরা একটা শো